চুড়ি নিবে, চুড়ি, রং বেরঙের চুড়ি। দিদিরা, নিয়ে যাও নিয়ে যাও, রং বেরঙের চুড়ি নিয়ে যাও। টুনির এমন হাঁক ডাক শুনে সুখী সেখানে চলে আসে। টুনি, আমাকে এক ডজন চুড়ি দে তো। তোর কাচের চুড়ি তো দেখতে খুব সুন্দর লাগছে। কোথায় থেকে এই চুড়িগুলো কিনে নিয়ে আসিস রে? আমি তো পাশের বন থেকে বড় এক দোকান থেকে চুড়িগুলো নিয়ে আসি। ও আচ্ছা, চুড়িগুলো সুন্দর আছে, বনের পাখিরা খুব পছন্দ করবে। আর দেখবি চুড়িগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। বনের উত্তর দিকে যা, ওখানকার পাখিরা চুড়ি খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে সুখী দিদি, আমি তবে বনের উত্তর দিকেই যাচ্ছি। চুড়ি নিবে, চুড়ি, রং বেরঙের চুড়ি। দিদিরা, মাসিরা, নিয়ে যাও নিয়ে যাও, রং বেরঙের চুড়ি নিয়ে যাও। টুনির এমন হাঁক ডাক শুনে বনের অনেক পাখিরা টুনির কাছে চলে আসে। আর টুনি সবাইকে চুড়ি দিয়ে দেয়, আর সবাই টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। সুখী দিদি কথাই ঠিক হলো দেখছি। এদিকে আসতে না আসতেই সব চুড়ি বিক্রি হয়ে গেল। আর সারাদিন ঘুরে ঘুরে চুড়ি বিক্রি করতে হবে না। যাই তবে এখন বাড়িতে চলে যাই। ওই তো একটা খাবারের দোকান দেখা যাচ্ছে, মেয়েটার জন্য একটা রুটি কিনে নিয়ে যেতে হবে। এখানে আবার কার গলার আওয়াজ শোনা যাচ্ছে? মনে হচ্ছে কোনো অসুস্থ পাখি সাহায্য চাইছে, কিন্তু আওয়াজটা কোথায় থেকে যে আসছে এটাই তো বুঝতে পারছি না। তাহলে সাহায্য করব কি করে? আশেপাশে খুঁজে দেখি তো একটু। ওই তো একটা কুড়িঘর দেখা যাচ্ছে। মনে হয় কুড়িঘর থেকেই আওয়াজটা আসছে। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কেউ কিছু খাবার দাও। বুড়িমা, তুমি তাহলে এতক্ষণ থেকে সাহায্য চাইছো? তুমি বুঝি খুব অসুস্থ, তাই না? হ্যাঁ রে মা, আমার শরীরটা খুব খারাপ, তাই আজ 3 দিন থেকে অনাহারে পড়ে আছি। বিছানা থেকে উঠতেও পারছি না, আর খাবারও জোগাড় করতে পারছি না রে মা। হ্যাঁ বুড়িমা, বুঝতে পেরেছি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে খাবার দিচ্ছি। এই নাও একটা রুটি, এই রুটিটা খেয়ে তোমার পেটের ক্ষুধা নিবারণ করো। আর এখন থেকে তোমার কষ্ট করে খাবার জোগাড় করতে হবে না। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমাকে খাবার খাওয়াবো। মারে, তোর কথা শুনে আমার মনটাই ভরে গেল, কিন্তু আমি যে আবার স্বামীর দেওয়া শেষ স্মৃতির এই বাড়ি রেখে তোর সাথে যেতে পারবো না। ঠিক আছে বুড়িমা, তুমি যখন যেতে চাইছো না তখন এখানেই থাকো। আমি প্রতিদিন এখানে এসে তোমাকে খাবার দিয়ে যাব, আর তোমার সেবাও করে যাব। আজ তবে আসি গো বুড়িমা। মা, মা, তুমি এসেছো? দেখি আমার জন্য তুমি কি এনেছো। এই রে, বুড়িমার কাছ থেকে আসার সময় তো তোর জন্য রুটি কিনে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আসার সময় তো একটুও মনে ছিল না। কোন বুড়িমা? আজ তুমি কোথায় গিয়েছিলে? তখন টুনি টুকিকে সব কথা খুলে বলে। ও, তুমি অসুস্থ ঠাম্মাকে খাবার দিয়ে এসেছো? ভালোই করেছো। তুমি ঠাম্মাকে খাবার না দিলে ঠাম্মা ক্ষুধা জ্বালায় মরেই যেত। যাই হোক, এখন আমাকে 10 টাকা দাও, আমি দোকানে গিয়ে আইসক্রিম কিনে খাবো। আমার এখন আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে মা। আচ্ছা ঠিক আছে রে মা, এই নে টাকা। এরপর টুকি টাকা নিয়ে আইসক্রিমের দোকানে চলে যায়, আর সেখানে কনকও তার মায়ের সাথে আইসক্রিম খেতে চলে আসে। আর টুকি আইসক্রিম নিয়ে যে বাড়ির দিকে যেতে থাকে, আর হঠাৎ করে কনকের সাথে ধাক্কা লেগে যায়, আর টুকির হাতের আইসক্রিম মাটিতে পড়ে যায়। একি, এটা কি হলো? আমার আইসক্রিমটা তো মাটিতে পড়ে গেল। আমার মা তো বারবার বলেছে আমাকে আর 1 টাকাও দিবে না, এখন আমি কি খাবো? দেখেছো মা, দেখেছো, সামান্য একটা আইসক্রিম মাটিতে পড়ে গেছে, তাই তুই কিভাবে কাছে। চুপ কর কনক, তোর জন্য আইসক্রিমটা পড়ে গেছে, আর তুই কিনা আমার কান্নার দিকে হাসছিস। হ্যাঁ কনক, টুকি তো ঠিক কথাই বলেছে, তোর জন্যই তো আইসক্রিমটা পড়ে গেছে। আর ওর মায়ের কাছে তো এত টাকাও নেই, এই যে আবার ওকে টাকা দিবে, তাই তো কাছে।
কারো কান্না দেখে হাসতে নেই বাবা। মা টুকি, কাঁদিস না, আমি তোকে আইসক্রিম কিনে দিচ্ছি। না মা, আমি টুকিকে আইসক্রিম কিনে দিতে দিব না। এই টুকি, ভিখারির মতো এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা যা এখান থেকে, আমার মা তোকে আইসক্রিম কিনে দিবে না, এসেছে আইসক্রিম খেতে। টুকি, কনকের কথা কিছু মনে করিস না মা, আমি তোকে এক্ষুনি আইসক্রিম কিনে দিচ্ছি। আমি যে তোমার ছেলে হয়েও আমার কথা তুমি শুনছো না? যাও, আমি তোমার আইসক্রিমই খাবো না। এইসব বলে কনক রাগ করে সেখান থেকে চলে যায়। আর কাকুলি টুকিকে একটা আইসক্রিম কিনে দিয়ে কনকের জন্য দুটো আইসক্রিম নিয়ে বাড়িতে চলে যায়। এই দেখ বাবা, তোর জন্য দুইটা আইসক্রিম নিয়ে এসেছি। রাগ করিস না বাবা, আইসক্রিমগুলো খেয়ে নে তো, নয়তো যে গলে যাবে। ঠিক আছে, আইসক্রিম খাবো, তবে তুমি আর কোনোদিনও কিন্তু টুকিকে আইসক্রিম কিনে দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে রে বাবা, দিব না, তবুও রাগ করে থাকিস না। এরপর কনক আইসক্রিম খেতে থাকে আর এইভাবেই সেদিন কেটে যায়। সকাল তো হয়ে গেছে, বুড়িমার বুঝি খুব খিদে পেয়েছে। টুকি, তুই আজ আমার সাথে চল তো, তোকে চুরির ঝুড়ির কাছে রেখে বুড়িমাকে খাবার দিতে যাব। আচ্ছা মা, ঠিক আছে, চলো তবে। মা তো ঠাম্মার কাছে গেছে, আসতে মনে হয় দেরি হবে। ততক্ষণে আমি চুড়ি বিক্রি করতে থাকি। চুড়ি নিবে, চুড়ি, হরেক রকমের চুড়ি। টুকি এইভাবে হাঁক ডাক করছিল আর তখনই সেই পথ দিয়ে কনক উড়ে যাচ্ছিল। আর টুনি চুড়ি বিক্রি করা দেখে বলতে থাকে, টুকি, তুই আর চুড়ি বিক্রি করতে এসেছিস? তোকে আর চুড়ি বিক্রি করাবো ভালোভাবে। কাল আমার মায়ের কাছে আইসক্রিম কিনে নিয়েছিস তাই না? আমি আজ তার শোধ তুলবো। টুকি, কালকে তোর সাথে মজা নেওয়ার জন্য ক্ষমা চাইছি, আর কখনো এমন মজা নিব না। আর তোকে একটা কথা বলতে এলাম, তোর মাকে তো দেখলাম ওই দিকের এক ঝোপের মধ্যে আটকা পড়ে গেছে। তাড়াতাড়ি ওখানে গিয়ে তোর মাকে ঝোপের মধ্যে থেকে তুলে নিয়ে আয়, নয়তো আবার কোনো সাপ তোর মাকে কামড়ে দিবে। তাড়াতাড়ি যা। কি বলছিস এসব? মা তো আমার বাড়িতে গেছে। না, আগে আমি ঝোপের কাছে যাই। এরপর টুকি কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর সেই সুযোগে কনক চুড়িগুলো সেখান থেকে নিয়ে বনের এক পুকুর পাড়ে চলে আসে আর চুড়িগুলো সব পুকুরে ফেলে দেয়। এদিকে টুকি ঝোপের কাছে এসে দেখে সেখানে কেউ নেই। কই, এখানে তো কেউ নেই। তবে কি কনক আমাকে মিথ্যে বলেছে? শয়তান কনক, তুই আমাকে এভাবে হয়রানি করলি। একি, চুড়িগুলো কি হলো? এখানে তো রেখেছিলাম। শয়তান কনকের কথায় চুড়িগুলো এখানে রেখে গেছি। কেউ হয়তো চুরি করে নিয়ে গেছে। এখন আমি মাকে কি জবাব দিব? চুড়িগুলো বিক্রি করেছে মা আমাদের সংসার চালায়। কি রে মা, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? এ কি সর্বনাশ করেছিস মা, আজ একটা চুড়িও বিক্রি করতে পারিনি। আর তার আগে তুই সব চুড়ি হারিয়ে ফেললি, এখন কি করে সংসার চালাবো? বাড়িতে তো কোনো টাকা নেই যে আবার চুড়ি কিনে বিক্রি করব। মা, আমি ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, যা হবার তা তো হয়ে গেছে। এখন বাড়িতে চল, আমি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে চুড়ি কিনে নিয়ে আসবো। আজ আমি টুকির সব চুড়ি পুকুরে ফেলে দিয়েছি। কি মজা, কি মজা, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। এইভাবে কনক গান গাইতে গাইতে ওপর নিচ হয়ে উঠতে থাকে। আর হঠাৎ একটি গাছের সাথে ধাক্কা খেয়ে কনক একটি সাপের ঘরের উপরে গিয়ে পড়ে আর সাপের ঘরটি ভেঙে যায়। শয়তান পাখি, তুই কিনা আমার থাকার ঘর ভেঙে ফেললি, তারা দেখাচ্ছি মজা। মা, মা, ওই তো কনক, কিন্তু কনক তো দেখছি মাটিতে পড়ে আছে। চলো তো দেখি কনকের কি হলো। এ কি, কনকের শরীর তো দেখছি নীল হয়ে গেছে, নিশ্চয়ই সাপে কামড় দিয়েছে।
কনককে এক্ষুনি তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে, নয়তো যে কনককে বাঁচানো সম্ভব হবে না। এরপর টুনি আর টুকি মিলে কনককে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিক বাবা, এই ছানাকে সাপে কেটেছে। আপনি এক্ষুনি এর শরীর থেকে বিষ তুলে নিয়ে একে বাঁচান তান্ত্রিক বাবা। ঠিক আছে, আমি দেখছি। একি আমি এখানে কেন? আমাকে তো বনের ভিতরে এক সাপ কামড় দিয়েছিল, তাহলে এখানে কি করে এলাম? হ্যাঁ বাবা, আর তাই তোকে বাঁচানোর জন্য আমরা এই তান্ত্রিকের কাছে নিয়ে এসেছি। টুকি টুনি মাসি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি টুকিকে মিথ্যে বলে টুকি সব চুড়িগুলো পুকুরে ফেলে দিয়েছি। আর আজকে না তোমরাই আমার জীবন বাঁচালে। আচ্ছা ঠিক আছে কনক, তোকে আমি ক্ষমা করে দিলাম। এবার বাড়িতে চল, তোর মা হয়তো তোর জন্য চিন্তা করছে। হ্যাঁ যাচ্ছি, আর তোমরা আমার বাড়িতে চলো টুনি মাসি। মা, টুনি মাসিকে অনেক টাকা দিয়ে দাও, যেন টুনি মাসি বড় একটা চুরির দোকান দিতে পারে। কি বলছিস রে বাবা? তুই না টুকিকে একটা আইসক্রিম কিনে দিতে দিসনি, আবার টুকির মাকে বড় দোকান দেওয়ার জন্য টাকা দিতে বলছিস? হঠাৎ তোর আবার কি হলো রে শুনি? এরপর কনক কাকুলিকে সব কথা খুলে বলে। এবার বুঝেছিস তো, কারো ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। টনি, তোকে অনেক ধন্যবাদ আমার ছেলেকে বাঁচানোর জন্য। একটু দাঁড়া, আমি তোকে কিছু টাকা দিচ্ছি, বড় একটা চুরির দোকান দিবি, তাহলে তোর আর কোনো অভাব থাকবে না। এরপর টুনি টুকি সেখান থেকে বাড়িতে চলে আসে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। কে কোথায় আছো? ঈগল যে আমার ছানাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ আমার ছানাকে বাঁচাও, আমার ছানা। এই গোল, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। টোনা সহ বনের অন্যান্য পাখিরা ঈগলের পিছনে উড়তে থাকে, কিন্তু ঈগল খুব বেশি জোরে ওড়ার কারণে সেখান থেকে দ্রুত উড়ে পালিয়ে যায়। আর সবাই হতাশ হয়ে শালিকের কাছে ফিরে আসে। শালিক দিদি, আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু তোমার ছানাকে কিছুতেই আর ঈগলের হাত থেকে বাঁচাতে পারলাম না। তুমি আমাদের মাফ করে দাও, আমরা ব্যর্থ হয়ে গেলাম। আমার ছানা যে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল, আর সেই ছানাকেই আজ আমি হারিয়ে ফেললাম। এখন আমি কাকে আগলে রেখে বেঁচে থাকবো? কেঁদো না শালিক দিদি, আমরা তো আছি। আমরা সবাই মিলে তোমার পাশে থাকবো, দেখবে তোমার আর কোনো খারাপ লাগাই থাকবে না। সবাই মিলে শালিককে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনাও বাড়ি ফিরে এসে টুনিকে সব ঘটনা খুলে বলে। কি বলছো তুমি এসব? আমাদেরও তো দুটো ছানা আছে, আর আমাদের বাসার উপরে তো কোনো ছাদ নেই। ওই ঈগলের স্ত্রী ঈগলি তো যখন তখন এসে আমাদের ছানাগুলোকে নিয়ে চলে যেতে পারবে। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না টুনি, আমি আজই আমাদের বাসার ছাদ দিব, আর আমাদের ছানাকে বাঁচানোর সব রকম চেষ্টাই আমি করে যাব। কিন্তু আমাদের হাতে তো এখন কোনো টাকা পয়সাও নেই, আমরা এখন ছাদ দিব কি করে? আপাততর জন্য আমি কলা পাতা দিয়েই অনেক সুন্দর করে ঘর বানাবো, তুমি শুধু পাতা আনতে আমাকে সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর টোনা আর টুনি মিলে কলা পাতার জোগান দেয়, আর অনেকগুলো কলা পাতা জোগাড় করে সেগুলো দিয়ে অনেক সুন্দর করে পাকাপোক্ত একটা ঘর বানায়। কি মজা, কি মজা! আমরা এখন পাকাপোক্ত ছাদওয়ালা বাসায় থাকবো। আমাদের মাথার উপরে বৃষ্টিও পড়বে না, রোদও লাগবে না, তাই না বাবা বলো? আরে মা, তুই একদম ঠিক কথা বলেছিস। বাবা, আমাদের জন্য তোর ঘর বানিয়েছো, তাহলে তো এর জন্য আমার কিছু বন্ধুকে মিষ্টি খাওয়াতে হবে। তুমি আমাকে মিষ্টি এনে দিবে কিন্তু। আচ্ছা ঠিক আছে রে মা, আমি তাই করব। তোর জন্য আজ আমি 1 কেজি মিষ্টি এনে দিব। বাবার কথা শুনে টুকি আর রকি মহা খুশি হয়। এরপর দেখতে দেখতে দিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসে, আর টোনাও ছেলে মেয়ের কথা মতো মিষ্টি নিয়ে বাড়িতে হাজির হয়। এই নে মা তোদের মিষ্টি, এবার যাকে খুশি তাকে মিষ্টি খাইয়ায়।
দুই ভাই বোন মহা খুশি হয়ে যায় আর মিষ্টি নিয়ে সবাইকে খাওয়াতে থাকে। এদিকে ইগলি আর শিয়ালিনী বন্ধু, তুমি কি খাবার খেয়েছো? না বন্ধু, আমি এখনো শিকার খুঁজে পাইনি, যার কারণে আমি আর কোনো খাবারও খাইনি। হয়তো আজ রাতটা আমাকে না খেয়েই থাকতে হবে। আমি থাকতে তোমাকে না খেয়ে থাকতে হবে তা কখনো হয় নাকি? এই দেখো, আমি একটা শিকার ধরে এনেছি। চলো দুজনে মিলে এটাকে ভাগ করে খেয়ে ঘুমিয়ে পড়ি। ঠিক আছে বন্ধু, আর আমি জানি আমাকে ছাড়া তুমি কিছুতেই খেতে পারবে না। এরপর দুজনে মিলে শালিকের ছানাটাকে ভাগ করে খায়, এরপর ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর দুজনে উঠে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। টুনি, কোদালটা দাও তো আমায়, আজ ময়ূরের জমিতে কাজ করতে যেতে হবে। এই নাও তোমার কোদাল। আজ কিন্তু বাড়িতে ফিরতে একদম দেরি করবে না, বুঝেছো? আজ রাতে আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খাবো। তার উপর আবার আকাশের অবস্থাটা কিন্তু একেবারে ভালো নয়, বুঝেছো? আচ্ছা ঠিক আছে টুনি, আমি বুঝেছি। এরপর টোনা কোদাল নিয়ে কাজে চলে যায়। এদিকে ইগলি আজও পাখির ছানা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আজ তো দেখছি কোনো পাখির ছানাই বাইরে নেই। এখন যদি কারো বাসায় ঢুকে ছানা চুরি করতে চাই, তাহলে আমি নিজেই অনেক বড় বিপদে পড়ে যাব। ধুর ছাই, আমি এত কষ্টের পথ কেন খুঁজে নিচ্ছি? কাল রাতে তো আমি শিয়ালিনীকে খাবার খাইয়েছি, আজ শিয়ালিনী কষ্ট করে শিকার খুঁজে এনে আমাকে খাওয়াবে? ইগলি অন্যের উপর নির্ভর করে খাওয়ার জন্য বাসায় ফিরে যায় আর বসে বসে বিশ্রাম নিতে থাকে। এদিকে শিয়ালিনী সারাদিন খোঁজে একটা মুরগির বাচ্চা নিয়ে বাসায় ফিরে আসে। শিয়ালিনী বন্ধু, শিকার ধরে এনেছো? হ্যাঁ বন্ধু, এনেছি। তবে আজ বড় কোনো শিকার পাইনি, ছোট্ট একটা মুরগির ছানা পেয়েছি। তুমি শিকার ধরে আনোনি? না বন্ধু, আমি ধরতে গিয়েছিলাম, কিন্তু আমার শরীরটা খুব খারাপ লাগছিল, আর তার জন্য আমি আবার বাসায় ফিরে এসেছি। কিন্তু এখন তো আমার ভীষণ খিদে পেয়েছে, কি যে করি? আচ্ছা ঠিক আছে, তোমার যখন শরীর খারাপ তার উপর আবার খিদেও পেয়েছে, তখন নাও, তুমি এটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, দাও, আমি খেয়ে নিচ্ছি। কিন্তু তুমি কি খাবে? আমার তো শরীর অনেক ভালোই আছে, তাই আমি জল খেয়ে না হয় রাতটা কাটিয়ে দিব। ইগলি স্বার্থপরের মতো নিজেই সব খেয়ে নেয় আর শিয়ালিনী পেটে ক্ষুধা নিয়ে অসহায়ের মতো ইগলির দিকে তাকিয়ে থাকে আর জল খেয়ে চুপচাপ নিজের ঘরে বসে থাকে। আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর হঠাৎ একদিন ইগলি দুটি ডিম দেয় আর শিয়ালিনী আগে থেকেই গর্ভবতী ছিল। শিয়ালিনী বন্ধু, শিয়ালিনী বন্ধু, দেখো আমি দুটো ডিম দিয়েছি। ওমা তাই নাকি? এ তো অনেক খুশির খবর। শোনো ইগলি বন্ধু, এই সময় তোমার ডিম ছেড়ে বাইরে আসাটা একদম উচিত হবে না। তুমি ভালোভাবে তোমার ডিমে তা দাও, বুঝেছো? আমি যদি বাইরে না যাই তাহলে আমি খাবার কোথায় পাবো? আর খাবার যদি না পাই তাহলে আমি বেঁচে থাকবো কি করে বলো তো? তোমার এসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। আমি রোজ তোমার জন্য খাবার খুঁজে আনবো, তুমি সেগুলো খেয়ে তোমার ডিমে তা দিবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোমার মতো বন্ধু পেয়ে আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। ইগলির মিষ্টি কথায় শিয়ালিনীর মন ভুলে যায় আর শিয়ালিনী নিজের চিন্তা বাদ দিয়ে ইগলির জন্য খাবার খুঁজতে বেরিয়ে পড়ে আর অনেক ত্যাগ স্বীকার করে ইগলির জন্য খাবার জোগাড় করে এনে দেয়। আর ইগলি সেগুলো স্বার্থপরের মতো খেতে থাকে। গর্ভবতী শিয়ালিনীর কথা একবারও চিন্তা করে না। আহ, খাবারগুলো কি মজা! তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। ঠিক আছে বন্ধু, আর ধন্যবাদ দিয়ে ছোট করতে হবে না। ইগলি এতটাই স্বার্থপর যে কখনো খাওয়ার কথা শিয়ালিনীকে জিজ্ঞাসাও করে না। আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এদিকে ইগলির ডিম ফুটে ছানা বের হওয়ার সময় হয়ে আসে। এদিকে শিয়ালিনীও গর্ভবতী থাকাতে সেও ছানা দেয়। ইগলি বন্ধু দেখো,
আমার কত সুন্দর দুটো ছানা হয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। আরে বা, অনেক ভালো তো। এই দেখো, আমারও ডিম ফুটে ছানা বেরিয়েছে। ভালোই হলো বন্ধু, তোমারও দুটো ছানা আর আমারও দুটো ছানা। দুজনে মিলে নিজেদের ছানাগুলোকে নিয়ে অনেক খুশিতে দিন কাটাতে থাকে। এগলে বন্ধু, আমি খাবার খুঁজতে বাইরে যাচ্ছি। বাসায় আমার ছানাগুলো একাই থাকলো, তুমি একটু উপর থেকে ভালোভাবে নজর রেখো, কেমন? আচ্ছা ঠিক আছে শিয়ালিনী বন্ধু, ওসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। আমি অনেক ভালোভাবেই নজর রাখবো। ইগলির ভরসা পেয়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে শিয়ালিনী। এদিকে শিয়ালিনী চলে যাওয়ার সাথে সাথেই ইগলির মাথায় দুষ্টু বুদ্ধি চলে আসে। আরে, আমার ছানাগুলো তো ক্ষুধায় ছটফট করছে। এখন তো এদের রেখে বাইরেও যাওয়া যাবে না। এদিকে তো দেখছি শিয়ালিনী বন্ধুর ছানাগুলো অনেক নাদুস নুদুস। এখান থেকেই একটা ছানা তুলে নিয়ে আমি আমার ছানাগুলোকে খেতে দেই। যেই ভাবা সেই কাজ। ইগলি উড়ে এসে শিয়ালিনীর একটা ছানা তুলে নেয় আর নিজের ছানাদের খাওয়ার জন্য দিয়ে দেয়। এদিকে তখনই শিয়ালিনী ফিরে আসে। এ কি ইগলি বন্ধু, আমার আরেকটা ছানা কোথায় চলে গেল? আমি তো তোমার উপর দায়িত্ব দিয়েছিলাম আমার ছানাগুলোকে দেখতে, আর তুমি কি তাদের দেখে রাখোনি? ইগলি উত্তরে কোনো কথাই বলে না। এদিকে ইগলির বাসা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। তা শুনে শিয়ালিনীর আর বুঝতে বাকি থাকে না যে ইগলি তার ছানা নিয়ে নিজের বাসায় রেখেছে। ইগলি বন্ধু, আমার ছানাকে ফিরিয়ে দাও। তোমার ছানাকে ফেরত দেওয়ার জন্য তো নিয়ে আসিনি, আমি এনেছি আমার ছানাগুলোর পেট ভরার জন্য। দেখো ইগলি বন্ধু, আমি তোমার অনেক উপকার করেছি, কখনোই তোমার কোনো ক্ষতি করিনি, তাই এভাবে তুমি আমার ছানাকে কিছুতেই মারতে পারো না। ইগলি শিয়ালিনীর কোনো কথাই আর শোনে না। কোনোভাবে শিয়ালিনী যখন পেরে ওঠে না, তখনই মনে মনে একটা বুদ্ধি বের করে আর আশেপাশে থাকা শুকনো কাঠখুড়ো এনে গাছের গোড়ায় রেখে দেয় আর পাথরে পাথরে ঘষে আগুন করে সেটা কাঠখুড়োর উপর রেখে দেয় আর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুনের তাপে ইগলি আর তার ছানাগুলো অস্থির হয়ে ওঠে। শিয়ালিনী বন্ধু, আমার ভুল হয়ে গিয়েছে। সন্তান হারানোর কষ্ট যে কতটা কঠিন সেটা আমি বুঝতে পেরেছি। আমি তোমার ছানাকে এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি, তুমি শুধু আগুন নিভিয়ে দাও। ঠিক আছে, আগে তুমি আমার ছানাকে দাও, তারপর আমি আগুন নেভানোর ব্যবস্থা করছি। ইগলি শিয়ালিনীর কথা মতো শিয়ালিনীর ছানাকে নিচে নামিয়ে দেয় আর তখনই শিয়ালিনী নিজের হাত পা পুড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করে আর এক পর্যায়ে আগুন নেভাতে সক্ষম হয়। আসলে উপকারের প্রতিদান সবাইকে দেওয়া উচিত, আর বন্ধু নির্বাচনের সময় অবশ্যই আমাদের সৎ নীতিবান বন্ধু নির্বাচন করা উচিত। টুনি, আকাশ কালো মেঘ করে এসেছে, তুমি ছানাগুলোকে নিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে যাও। আমি বাইরে থেকে ঘরটা দেখে ভিতরে আসছি। টুনি তার ছানাগুলোকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে যায় আর এদিকে বৃষ্টিও নামতে শুরু করে। টোনাও বৃষ্টির জন্য ঘরে চলে আসে আর তখনই হঠাৎ করে বৃষ্টির সাথে সাথে বাতাস বইতে থাকে আর পাতার ঘর দুলতে থাকে। ওগো, এবার কি হবে বলো তো? যেভাবে বাতাস বইছে তাতে করে মনে হচ্ছে যখন তখন ঘরটা ভেঙে যাবে। আমাদের ঘরে যে দড়িগুলো আছে, তুমি সেই দড়িগুলো আমাকে দাও। দড়ি দিয়ে এখন কি হবে গো? তুমি দাও আগে। আর সেই দড়ি দিয়ে পুরো ঘরটা বেঁধে ফেলে আর তারপর সেই দড়ি নিজের কোমরে বেঁধে গাছের ডাল ধরে দাঁড়িয়ে থাকে। যে করে হোক আমাকে আমার স্ত্রী সানাদের বাঁচাতেই হবে, এতে আমার মরণ হলে হবে। ওগো, তুমি ঘরে এসো, অসুস্থ হয়ে যাবে তো। তুমি জানালা কেন খুলেছো? ঘরে তো হাওয়া ঢুকে যাবে। আমি সময় হলে ফিরে আসব, তুমি ছানাদের দেখে রাখো। টুনি টোনার কথা মতো জানালা লাগিয়ে দেয় আর টোনা বৃষ্টিতে ভিজতেই থাকে। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে আসে আর রাত পেরিয়ে ভোর। টোনা সারা দিন রাত বৃষ্টিতে ভেজার কারণে অসুস্থ হয়ে মারা যায়। এদিকে বৃষ্টিও থেমে যায়। টোনা, এই টোনা, কথা বলো তুমি। এ কি টোনা? টোনা তো নিঃশ্বাস নিচ্ছে না।
তার মানে আমার টোনা আমাকে ছেড়ে চলে গেছে। হায় আরে। টুনি চিৎকার করে কাঁদতে থাকে, সাথে ছানাগুলোও কাঁদতে থাকে। আসলে বাবা নামক খুঁটিটা থাকে নিজের জীবনকে উৎসর্গ করে পরিবারকে আগলে রাখার জন্য। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।